আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিও টপিক হচ্ছে ওজোন ফেডিং। ডেনিমে কেন ওজোন ফেডিং হয়, কিভাবে হয় এবং এর সমাধান কি? এটা নিয়ে হচ্ছে আজকে এই ভিডিও। এবং যারা ওজন নিয়ে অনেক কনফিউশনে থাকেন তাদেরকে আশা করি এই ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখলে ওজন সম্পর্কে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে যে আমরা যে ওজন শব্দটা নিয়ে যে কনফিউশন, সেটা হচ্ছে আমরা এটা দূর করি। একটা হচ্ছে বাংলায় যেটা লেখে ওজন, আর একটা লেখে যেটা নিয়ে আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে ও জয়কার জো দন্তান্ন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলায় লেখা হয়। এই ওজনটা হচ্ছে অ্যাকচুয়ালি আরবি শব্দ বা ফার্সি শব্দ, যার বাংলায় দ্বারা হচ্ছে ভার বা পরিমাপ করা। আর এই ওজনের ইংরেজি শব্দকে বলা হয় ওয়েট। তো অনেক সময় যদি মুখে বলে আরে ওজন মানে ওয়েট, আবার ওয়েট মানে অনেকে হয়তো এই ওয়েট মনে করতে পারে যে ওয়েট মানে হচ্ছে ভেজা। তো অ্যাকচুয়ালি এই ওজনটা হচ্ছে যে আমরা গার্মেন্টস যখন মেশিনে লোড দেই, সেই লোড করার যে ওয়েটটা, সেই ওয়েট মানে হচ্ছে ওজন। আর আজকে যে ওজন নিয়ে কথা বলবো, সেই ওজন হচ্ছে ও জয়কার জো দন্তান্ন। এটা হচ্ছে বাংলায় লিখিত হয় এবং এটার ইংরেজি শব্দ হচ্ছে ও জেড ও এন ই। এই ওজনটা হচ্ছে যে রাসায়নিকভাবে এর সংকেত হচ্ছে ও3। আমরা হয়তো অক্সিজেন সম্পর্কে সবাই জানি, অক্সিজেনের সংকেত হচ্ছে O2। এখানে হচ্ছে অক্সিজেনের 2টা পরমাণু আছে, আর ওজনে আছে অক্সিজেনের 3টি পরমাণু আছে। এবং এই ওজন হচ্ছে অ্যাকচুয়ালি এদের কালার হচ্ছে ব্লু কালার হচ্ছে ব্লু, এবং এটা হচ্ছে অনেক গন্ধ আছে। তো আমরা অ্যাকচুয়ালি পার্থক্যটা বুঝতে পারছি যে এই ওজন এবং এই ওজন দুই জিনিস, দুইটা আলাদা। তো যেহেতু আজকে আমাদের এই মেইন টপিক হচ্ছে এই ওজন নিয়ে, তো আমরা এটা নিয়ে এখন বিস্তারিত কথা বলবো। এখন এই ওজন হচ্ছে এক ধরনের গ্যাস। তো গ্যাসের কাজ কি? গ্যাসের কাজ হচ্ছে উপরের দিকে উঠে যাওয়া। এই ওজন হচ্ছে দুই ধরনের ওজন আছে, একটা হচ্ছে ভালো ওজন, একটা হচ্ছে খারাপ ওজন। এখন এই ভালো ওজন কই পাওয়া যায় আর খারাপ ওজন কই পাওয়া যায়, আর কোনটার কি কাজ সেটা একটু বলি। আমরা যেহেতু পৃথিবীতে আছি, আমরা জানি পৃথিবীকে ঘিরে 7টা লেয়ার আছে, 7টা বায়ুমণ্ডলে 7টা স্তর আছে। যে স্তরগুলা সূর্যের আলো থেকে এবং পৃথিবীর উপর থেকে বিভিন্ন ধরনের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। এটা হচ্ছে আল্লাহর এক রহমত। তো এটা যদি আমি পৃথিবী ধরি, এই পৃথিবী পৃষ্ঠ থেকে উপর দিকে 15 কিলোমিটার 15 কিলোমিটার এরিয়া জুড়ে যে বায়ুমণ্ডলের স্তর আছে তাকে ইংরেজিতে বলা হয় ট্রপোস্ফিয়ার, যার বাংলা হচ্ছে ঘনমণ্ডল। এই মণ্ডলে অ্যাকচুয়ালি আমরা বাস করি। এই মণ্ডলে হচ্ছে বৃষ্টি হয়, বজ্রপাত হয়। বর্তমানে যে কুয়াশা পড়তেছে এই মণ্ডলে এগুলা পড়ে, মানে এবং যতগুলা বায়ুর স্তর আছে সবচেয়ে বেশি পরিবর্তন হয় এই স্তরে। এখানে এই বৃষ্টি, এই রোদ, এই মানে আবহাওয়ার যে দ্রুত পরিবর্তন হয়। এখন এই 15 কিলোমিটারের উপর থেকে আরো 50 কিলোমিটার পর্যন্ত যে স্তর আছে সেটাকে বলা হয় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত মাত্র 30 কিলোমিটার যে এরিয়া, সেই এরিয়াতে এক ধরনের স্তর আছে যার নাম হচ্ছে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। এই ওজোনোস্ফিয়ারই হচ্ছে অ্যাকচুয়ালি ওজোন লেয়ার নামে পরিচিত, এবং এটাকে বলা হয় ভালো ওজন। তাহলে এটাকে কেন ভালো ওজন বলা হয়? এটাকে এই জন্যই ভালো হয়, এই যে আমাদের সূর্য থেকে বিভিন্ন ধরনের আগত ইউভি রশ্মি, যেটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট রশ্মি, এই রশ্মি যে পৃথিবীতে আসে, এই রশ্মিগুলো যদি সরাসরি পৃথিবীতে আসে তাহলে উদ্ভিদ এবং মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। এরা স্কিন ক্যান্সার সহ চোখের দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে। এই জন্য ওজোন লেয়ার হচ্ছে ছাঁকনি হিসাবে কাজ করে। এই সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো আসে, সেইগুলা হচ্ছে যে এই ওজোন স্তর সেটা শুষে নেয়। এই জন্য যতগুলা স্তর আছে তার মধ্যে সবচেয়ে বেশি গরম বা তাপমাত্রা হয় হচ্ছে ওজোন স্তরে, কারণ সে হচ্ছে তাপমাত্রা শুষে নেয়। এবং এই জন্য পৃথিবীর তাপমাত্রা একটা ব্যালেন্সিং এ থাকে, বা একটা যেটা আমাদের শরীরের জন্য বা উদ্ভিদের জন্য যেটা প্রয়োজন সেটুকু হচ্ছে এই ওজোন স্তরে থাকে। যেহেতু এই ওজোন স্তরটা আমাদেরকে ভালো রাখে, এই জন্য এইটাকে বলা হয় হচ্ছে ভালো ওজন বা গুড ওজন। কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো যে এই ওজোন স্তরটা আমাদেরকে রক্ষা করলেও দিন দিন আমাদের অসতর্কতার কারণে এই ওজোন লেয়ার কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। কিভাবে ক্ষয় হয়? আমাদের এই যে কলকারখানার যে মানে কিভাবে বিভিন্ন ধরনের গ্যাস উৎপাদন হচ্ছে, যে ধোঁয়া, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, সিএফসি, বিভিন্ন ধরনের যে গ্যাস, এই গ্যাসগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। এইখান থেকে এই পৃথিবী থেকে যে সিএফসি যে গ্যাসগুলো সেটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে। এই সিএফসি গ্যাস সূর্যের আলোর উপস্থিতিতে এখানে ভেঙে দেয়, ভেঙে ক্লোরিনকে আলাদা করে দেয়। এই ক্লোরিন এই ওজোন লেয়ারে আঘাত করে আস্তে আস্তে ওজোনকে ধ্বংস করে দেয়, এবং ওজোন লেয়ার আস্তে আস্তে কেউ ধ্বংস হতে থাকে। তো বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীর চারপাশে যে ওজনের যে লেয়ার আছে, সেই লেয়ারের এখন পর্যন্ত
27 কিলো, পৃথিবীর চারপাশে অলরেডি 27 কিলোমিটার ওজোন লেয়ার ধ্বংস হয়ে গেছে। ফলে এই জায়গাগুলো দিয়ে সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসতেছে, এবং এই জন্য দেখেন যে আগের থেকে দিন দিন কিন্তু পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে। এখন আমরা খারাপ ওজনে যাই। খারাপ ওজোন কি? এটা অটোমেটিক সৃষ্টি হয় না, এটা রিয়াকশন করে সৃষ্টি হয়। ধরেন আমাদের যে গাড়ির কালো ধোঁয়া, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, তারপরে নাইট্রোজেন মনোঅক্সাইড, ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড যেগুলো আছে, এই যে বিভিন্ন গ্যাস, এইগুলা কি করে? হিট, টেম্পারেচার এবং সানলাইট সূর্যের আলোর উপস্থিতিতে ওজোন গ্যাস তৈরি করে। বাতাসে যাতে অক্সিজেন আছে সেই অক্সিজেন সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাস তৈরি করে। এখন ওজোন ফেডিং কোন ধরনের গার্মেন্টসে হয় বা কোন কালারের গার্মেন্টসে হয়? যেমন আমরা নর্মালি করি কি, আমরা অলরেডি সালফার ব্ল্যাক করি, তারপরে ইন্ডিগো ডেনিম, তারপরে হচ্ছে হোয়াইট কালার। এই যে ওজোন ফেডিং, এই ওজোন ফেডিং বা এই ওজোন গ্যাস অনলি ফর ইন্ডিগো কালারের উপরে রিয়াকশন করে। সালফার বা ব্ল্যাক, যে কোনো ব্ল্যাক কালারের উপরে এটা ফেডেড করতে পারে না, এবং হোয়াইট কালারের উপরেও ওজোন গ্যাস রিয়াক্ট করে এটা চেঞ্জ করতে পারে না। এটা কার উপর পারে? অনলি ফর ইন্ডিগো কালার। সেই ইন্ডিগো হতে পারে ডার্ক কালার, মিড কালার অথবা লাইট কালার। তো আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি যে এই ওজোন গ্যাস মিড এবং লাইট কালারের উপরে বেশি প্রভাব ফেলে বা এদেরকে ফেল করে দেয়। তো ফেল করলে কি হয়? ফেল করলে হচ্ছে এই যে আমাদের দ্বারা সৃষ্ট যে ওজোন গ্যাস, এই ওজোন গ্যাস সূর্যের আলোর উপস্থিতিতে ইন্ডিগো ডেনিমের উপর রিয়াক্ট করে সেটা কি করে দেয়? ইয়েলো করে দেয়। আমরা একটু আগে পড়েছিলাম যে ওজোন গ্যাসের কালার কিন্তু ব্লু, কিন্তু ওজোন গ্যাস যখন ইন্ডিগো ডেনিমের উপরে রিয়াক্ট করে তখন যে ফেডিং হয়, সেই ফেডিং এর কালারটা হয় হচ্ছে ইয়েলো। তো আপনার গার্মেন্টসে যখন দেখবেন যে ইয়েলো হয়েছে, আপনারা বলেন যে হ্যাঁ এটা মনে হয় ওজোন ফেডিং হয়েছে। তো এই ওজোন ফেডিংটা এই ইয়েলো হয়। টেক্সানো ল্যাবের আর একটা কি বলে যে অ্যানালাইসিস আছে, যেখানে 1 গ্রাম ওজোন গ্যাস 11 গ্রাম ইন্ডিগো ডাই নষ্ট করে ফেলতে পারে। তাহলে এই ওজোন গ্যাসটা কি পরিমাণ পাওয়ারফুল। এখন আমরা কথা বলবো যে ওজোন ফেডিং কি কি কারণে হয়। তো প্রথম কারণ হতে পারে ফেব্রিকের কালার ফিক্সেশন। এখন আমরা বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে ফেব্রিক কিনে থাকি, এবং এই ফেব্রিকগুলোতে আমরা দেখেছি যে ফেব্রিকের যে কালারগুলো থাকে, সেই কালারগুলোর যে পোর ডাইসটা ইউজ করার কারণে ওজোন ফেডিং হয়। এবং এই ওজোন ফেডিং অনেক সময় ফেব্রিক সাপ্লায়াররা স্বীকার করতে চায় না, তারা বোঝায় যেটা ওয়াশের সমস্যা। বাট আমরা বিভিন্ন ফেব্রিক সাপ্লায়ারের ফেব্রিক নিয়েছি। ধরেন যে একটা ফেব্রিক সাপ্লায়ার A, B, C, D, 4টা আলাদা ফেব্রিক সাপ্লায়ার কোম্পানি, এদের কাছ থেকে একই ক্যাটাগরির ফেব্রিক নিয়ে আসছি, সেম ক্যাটাগরি নিয়ে এসে একসাথে ওয়াশ করেছি, সেম শেড করার পরে এই 4টা যখন আমরা ল্যাবে টেস্ট করছি, তখন দেখা যায় যে এর রিপোর্ট পাস, বি রিপোর্ট পাস, সি ফেল, আবার ডি পাস। তারপর এই যে সি ফেল করছে তার ডাই আর বাকি 3 জনের ডাই স্টাফ সেম ছিল, একই সাথে ওয়াশ করার পরে এই 3টা পাস, এটা হচ্ছে ফেল। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ফেব্রিকের কারণেও ফেল হতে পারে। এরপর যে কারণে ফেডিং হতে পারে তারা হচ্ছে যে প্রপার নিউট্রালাইজেশন। তো আমরা জানি যে ইন্ডিগোতে ওজোন ফেডিং হয়, এবং ইন্ডিগোর যে 3টা কালার আছে, ডার্ক, মিড এবং লাইট। এই 3টা কালারের মধ্যে ম্যাক্সিমাম সময় মিড এবং লাইট কালারে ব্লিচ লাগে, সেটা পিপি ব্লিচ হতে পারে অথবা ক্লোরিন ব্লিচ হতে পারে। তো এই যে ক্লোরিন ব্লিচ লাগে, এই ক্লোরিন ব্লিচগুলো যদি আমরা ঠিক মতো নিউট্রাল না করি, তাহলে এর ভিতরে যদি ক্লোরিন থাকে, সেই ক্লোরিন ওজোন গ্যাসের সাথে রিঅ্যাক্ট করে ওজোন ফেডিং করে ফেলতে পারে। তাহলে এখানে সমস্যা হচ্ছে প্রপার নিউট্রালাইজেশন যদি না হয় তাহলে ফেডিং হবে। আর যে সমাধান কি, যে ভালো করে প্রপার নিউট্রালাইজেশন করতে হবে, সেটা ম্যাটা দিয়ে হোক, সেটা হচ্ছে আপনার কোর নিউট্রালাইজার দিয়ে হোক, সেটা ভালোভাবে নিউট্রাল করে এনশিওর হতে হবে যে এর মধ্যে কোনো ধরনের ক্লোরিন বা কোনো ধরনের ব্লিচিং এজেন্ট নাই। 3 নাম্বার হচ্ছে পিএইচ কন্ট্রোল। পিএইচ নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও আছে, এর মধ্যে পিএইচ আমরা অনেকে জানি পিএইচ এর পাওয়ার অফ হাইড্রোজেনের শক্তি নির্ণয়। তো এটা হচ্ছে যে অ্যালকালি মিডিয়ায় থাকে, আমরা জানি পিএইচ এর স্কেল হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত এর স্কেল, যার 7 হচ্ছে মিডিয়াম, 7 এর উপরে গেলে হচ্ছে অ্যালকালি বা ক্ষার, আর 7 নিচে আসলে অ্যাসিড। এখন এই গার্মেন্টসগুলো আমরা দেখেছি যে যদি পিএইচ, ফেব্রিকের পিএইচ বা এই গার্মেন্টসের পিএইচ যদি 4 থেকে 5 এর মধ্যে থাকে, তাহলে ওজোন ফেডিং এর রেজাল্ট অনেক ভালো আসে, মানে ওজোন ফেডিং সহজে হয় না। তো এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের গার্মেন্টসের যে পিএইচ সেটা 4 থেকে 5 এর মধ্যে রাখার, তাহলে আমাদের আশা করি ওজোন ফেল হবে না। 4 নাম্বার হচ্ছে ওবিএ ইউজ করলে, অপটিক্যাল
ব্রাইটেনিং এজেন্ট। যদি আপনার ফেব্রিকে ওবিএ থাকে তাহলে এই ওবিএ রিয়াক্ট করে ওজনের সাথে রিয়াক্ট করে খুব সহজে ওজন ফেডিং করে ফেলতে পারে। তাহলে কি করা যায়, আমাদের ওবিএ ইউজ রিমুভ করলে আমাদের ওই ধরনের ফেব্রিকে ওজন ফেল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। এরপরে 5 নাম্বার যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যান্টি ওজন সফটনার। অ্যান্টি ওজন সফটনার কি, যে ওজনের বিরুদ্ধে কাজ করবে, ওজন ফিডিং বিরুদ্ধে কাজ করবে। আমরা বলি অ্যান্টিপার্টি, সে হচ্ছে অ্যান্টিপার্টি, মানে কি ওই পার্টির বিরুদ্ধে। তাহলে আমাদের ওজন যাতে ফেডিং না হয় এই জন্য আমাদেরকে অ্যান্টি ওজন সফটনার ইউজ করতে হবে। তো অ্যান্টি ওজন সফটনার যদি ইউজ না করেন তাহলে আপনার ফেল হবে। আর অ্যান্টি ওজন সফটনার ইউজ করলে ওই ফেব্রিকের একটা লেয়ার পড়ে যাবে, যে লেয়ারের কারণে ওজন গ্যাস আর আপনার এই ইন্ডিগো ফেব্রিকের উপর রিয়াক্ট করতে পারবে না, ফলে ওজন ফেডিংও হবে না। এখন আপনি এই সবগুলো প্রসেস ঠিক মতো করেছেন, আপনি ভালো ফেব্রিক কিনেছেন, আপনি হচ্ছে যে ভালো করে প্রপার নিউট্রালাইজেশন করেছেন, আপনি পিএইচ কন্ট্রোল করেছেন, অ্যান্টি ওজন সফটনার ইউজ করেছেন, এত কিছু করার পরেও আপনার ওজন অ্যাকচুয়ালি পাস হচ্ছে না, থার্ড পার্টি ল্যাবে দেওয়ার পরে ওজনটা হচ্ছে ফেল হচ্ছে, তখন আরেকটা প্রসেস কি করা যায়, সেটা হচ্ছে যে ওজন প্রসেস করা যায়, যেটা আমাদের বর্তমানে ওজন মেশিন দিয়ে করা হয়। ওয়াশিংয়ের যে বড় বড় মেশিন আছে, এই ধরনের ওজন মেশিন আছে। এই ওজন মেশিন ড্রাই, মানে কোনো রকম পানি ছাড়াই ওজন মেশিন দিয়ে এটাকে ফেডেড করা যায়। কি হয়, এই ওজন মেশিনে যখন আপনি গার্মেন্টস দিবেন, তখন শুকনা গার্মেন্টস দিবেন, তখন কি করবে সে এই ফেব্রিকের মধ্যে যে আনফিক্সড ডাইগুলো আছে, ডাইগুলো এলোমেলোভাবে ছড়ানো আছে, সেগুলো সে ফিক্সড করে দিবে। যেহেতু ওজন গ্যাস ইন্ডিগোকে হিট করে, তো যদি আপনার ইন্ডিগোটা ফিক্সড থাকে তাহলে ওজন গ্যাস সেখানে কোনো ধরনের রিয়াকশন করতে পারবে না, ফলে ওজন ফেডিংও হবে না। তো আগের প্রসেসগুলো ওয়াশিংয়ের মাধ্যমে যে প্রসেসগুলো করা যায়, এই প্রসেসগুলো করার পরেও যদি ফেল আসে, সেক্ষেত্রে ওজন মেশিন দিয়ে যদি গার্মেন্টসগুলোকে আপনি ফিক্সড করে নেন, ফেব্রিকগুলো ফিক্সড করে নেন, সেই ক্ষেত্রে আপনার ওজন ফেল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে না। তো ওজন মেশিনকে বলা হয় হচ্ছে ওজন ফেডিং রোধ করার জন্য সর্বশেষ চিকিৎসা। যদি একটা বিষয় হচ্ছে যে এই যে গার্মেন্টসগুলো যে টেস্ট করা হয়, এই টেস্টের নাম হচ্ছে CF2 ওজন টেস্ট। এই CF এর ফুল মিনিং হচ্ছে কালার ফাস্টনেস। কালার ফাস্টনেস মানে কি, দৃঢ়তা, মানে কালারটা কি পরিমাণ ধরে রাখতে পারে, সেটা হচ্ছে কালার ফাস্টনেস। কি দ্বারা, ওজন দ্বারা, যে কি পরিমাণ ওজন ফেব্রিকের উপর দেওয়ার পরেও ফেব্রিকের দৃঢ়তা ঠিক থাকে, সেটাই অ্যাকচুয়ালি এই টেস্টের নাম হচ্ছে কালার ফাস্টনেস ওজন টেস্ট, যেটা হচ্ছে থার্ড পার্টি ল্যাবে করা হয়। সবগুলো প্রসেস করার পরে গার্মেন্টসটা আপনি ডেলিভারি করে দিয়েছেন। ডেলিভারি করার পরে যখন তারা পিক করে ল্যাবে পাঠায়, অ্যাকচুয়ালি আপনি বুঝবেন কিভাবে যে আপনার গার্মেন্টসটা ফেল, এটা তো খালি চোখে দেখা যায় না। এটা কিভাবে বুঝবেন, বা আপনি ফ্লোরে ফালায় রাখলেও আপনার যদি পরিবেশটা ভালো থাকে তাহলে এখানে ফেডিং হয় না। তখন কি করে, থার্ড পার্টিতে আমরা পাঠাই, যেমন ITS আছে, BB আছে, SGS আছে। এখানে পাঠাইলে তারা কি করে, তারা হচ্ছে একটা নির্দিষ্ট মাপে 10 cm বাই 6 cm এরকম করে কাটে। এরকম করে কাটার পরে তারা কি করে, এটা হচ্ছে যে তাদের একটা ওজন চেম্বার আছে, সেই চেম্বারে এটাকে ঢুকায় দেয়, এবং সেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, হিউমিডিটি কন্ট্রোল আছে, এবং হচ্ছে গ্যাস, ওজন গ্যাস দেওয়া হয়, যেমন এখানে 5 ppm ওজন গ্যাস দেওয়া হয়, এর ভিতরে ইনপুট করা হয়। এবং এই 5 ppm ওজন গ্যাস মানে 8 ঘন্টাতে অন সাইকেল হয়, কারো 6 ঘন্টাতে 1 সাইকেল হয়। তো কিছু কিছু বাইরে রিকোয়ারমেন্ট আছে 2 সাইকেল, যে টু সাইকেল মানে 8 ঘন্টা মানে 16 ঘন্টা থাকবে এই চেম্বারের মধ্যে। এবং এই চেম্বারে 16 ঘন্টা থাকার পরে সেটা বের করে গ্রে স্কেলের সাহায্যে দেখে যে আগে কেমন ছিল, আর আপনার ওজন ফেডিং এই চেম্বারে দেওয়ার পরে ওজন ফেডিং কত হয়েছে। যদি আগেরটার সাথে পরেরটার সাথে কোনো চেঞ্জ না হয় তাহলে পাস, আর যদি আগেরটার সাথে খুব ভালো ব্যবধানে চেঞ্জ হয় তাহলে হচ্ছে ফেইল। এখানে পাস রেটিং গুলো করা হচ্ছে 3 থেকে ধরা হয়। 3, কিছু কিছু বারের জন্য 3 হইলে পাস, কিছু কিছু বারের জন্য 4 হইলে পাস, এবং ফেল হচ্ছে 3-এর নিচে, যেমন 1 ফেল, তারপরে 1-2 ফেইল, 2 ফেইল, 2-3 ফেইল, এরপরে 3 হইলেই পাস। এখন ধরেন যে আমি থার্ড পার্টি চেক করার পরে আমার ওজন পাস আসলো, 3 আসলো। এখন এই গার্মেন্টসগুলো আপনি ওয়াশ করে গার্মেন্টসে ডেলিভারি করছেন। ডেলিভারি করার কিছুদিন পরে গার্মেন্টসে এটাকে ইয়েলো হয়ে গেছে, কিছু কিছু বডি ইয়েলো হয়ে গেছে। এখন গার্মেন্টস আপনাকে ধরলো যে ভাই তোমার তো গার্মেন্টস ইয়েলো হয়ে তোমার ওজন ফেডিং হয়েছে, তার মানে তুমি প্রপারলি নিউট্রালাইজেশন করো নাই, কিন্তু আমার রিপোর্ট তো পাস। তখন আমার অশিক্ষিত কি করবে, এরপরেও ফেল হতে পারে। আপনি এতগুলো প্রসেস করার পরেও গার্মেন্টসে যাওয়ার পরে ফেল হতে পারে। সেই ফেলটা কেন হতে পারে, হাউস কিপিং। এখন প্রথম কথা হচ্ছে, এই ধরনের লাইট ওয়াশ গার্মেন্টসে সরাসরি সূর্যের আলো পড়তে দেওয়া যাবে না। সূর্যের আলো পড়তে দিলে সে ওই এরিয়ায় যে ওজন আছে সেটা যদি আগের আমার এই ওয়াশিং এরিয়া থেকে পরিমাণে শক্তিশালী থাকে বা বেশি পরিমাণে ওজন গ্যাস থাকে, তাহলে সে সেটাকে রিয়াক্ট করে সেটাকে ফিডিং করে দিতে পারে। সেজন্য এখানে কি করা যায়, এখানে সমাধান হচ্ছে যে এই ধরনের লাইট ওয়াশ বা মিড ওয়াশ গার্মেন্টসগুলা টাফেটা কাপড় বলে, বা কালো যে ফেব্রিকগুলো আছে এগুলা দিকে ঢেকে রাখা, যাতে সূর্যের আলো প্রবেশ করতে না পারে। ওয়াশ করা গার্মেন্টসগুলো যেই রুমে রাখতে হবে সেই রুমের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, সেই টেম্পারেচার হচ্ছে 27
+-2। এইরকম রুমের তাপমাত্রা থাকতে হবে। যদি কোনো কারণে সেই তাপমাত্রাটা বেড়ে 30 বা 40 বা এরকম তাপমাত্রা বেড়ে যায় বা অনেক কমে যায়, তাহলে কি হয়, সেই তাপমাত্রা বাড়া বা কমার কারণে আপনার ওজন ফেডিং হতে পারে। হিউমিডিটি বা ময়েশ্চার কন্ট্রোল। এখন এই যে রুমটা আছে, এই রুমের ময়েশ্চার কন্ডিশন থাকতে হবে 65 +-2। এটা থাকতে হবে হিউমিডিটি কন্ট্রোল। তাহলে রুমের 3টা কন্ডিশনিং থাকতেই হবে, যেই রুমটাতে এই গার্মেন্টসগুলো ওয়াশের পরে রাখবে। এরপর আরেকটা হচ্ছে যে গার্মেন্টসগুলো হচ্ছে আমরা যে ফোল্ডিং করে রাখি, অনেক সময় ফোল্ডিং করে ভাঁজ করার যে ভাঁজ অংশগুলো থাকে, সেই অংশগুলোতে বিভিন্ন ধরনের কালার হয়, ইয়েলো হয় বা সাদা হয়ে যায়। এটার কারণ হচ্ছে এই ভাঁজের মধ্যে দিয়ে যখন বাতাস ঢোকে, সেই বাতাসের মধ্যে আমার ওজন গ্যাস থাকতে পারে। এই ওজন গ্যাস কিন্তু বের হয়ে যেতে পারে না আপনার গার্মেন্টস, তখন বাতাসটা বের হয়ে না যাওয়ার কারণে দীর্ঘক্ষণ থাকার ফলে সেই গার্মেন্টসগুলো কিন্তু দেখবেন যে ইয়েলো হয়ে গেছে বা ভাঁজের জায়গায় দাগ হয়ে গেছে। এই জন্য গার্মেন্টসগুলো রাখার সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে লম্বা করে ভাঁজ করে রাখা। তাহলে কি হবে, যে পাশাপাশি ভাঁজ করে রাখা যায়, তাহলে কোনো বাতাস সেখানে ঢুকতে পারবে না, ফলে দেখবেন সেটা ওজন ফিটিং হবে না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে গার্মেন্টসের অনেকগুলা কথা আছে। যেমন আমাদের সবচেয়ে বড় কথা যে আমি যখন তার কাছে 5000 পিস গার্মেন্টস ডেলিভারি করি, তো আমার যদি ঠিক মতো প্রপারলি আমি নিউট্রালাইজেশন না করি বা আমি যদি ওজন সাপ্লাই না দিই, আমার সবগুলাতেই ফিডিং হবে। কিন্তু আমার এই 5000 মধ্যে মাত্র 5 পিস বা 10 পিস বা 20 পিস ফিডিং দিয়ে আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে তাদের হাউস কিপিং এর প্রবলেমের কারণে যেই কয়েক পিস গার্মেন্টস উপরে ছিল বা যেইটার মধ্যে হাওয়া ঢুকতে পারছে, শুধু সেই গার্মেন্টসগুলোতেই ওজন ফিডিং হয়েছে। তো আশা করি সবার জন্য ভিডিওটা হেল্প হবে, এবং এই ভিডিও নিয়ে আরেকটু বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা দেখার চেষ্টা করবেন, এবং যে কোনো ধরনের আপনাদের মতামত আমাকে আরো অনুপ্রাণিত করবে কাজ করার জন্য। এবং আপনাদের সবাইকে ওয়াশ টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।